হ্যালো স্টুডেন্ট, আজকে ভূগোলের হিমবাহর ক্ষয়জাত ভূমিরূপ, হিমবাহ দ্বারা কি কি ভূমিরূপ গঠিত হয় সে সেই সব বিষয়ের ওপর 15টা কোশ্চেন এমসিকিউ আমরা আলোচনা করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। কোশ্চেন নাম্বার 1, হিমবাহ বলতে কি বুঝি আমরা? হিমবাহ বলতে কি বুঝি? দীর্ঘ দিন ধরে তুষার জমাট বেঁধে যে বিশাল বরফের স্তূপ বা যে বরফের যে জমাট বাঁধা অবস্থা তৈরি করে সেটাকেই আমরা বলবো কি হিমবাহ। কোশ্চেনে বলেছে অপশানগুলো দেখো, বায়ুর প্রবাহ, জমাটবদ্ধ বরফের ধীর গতির প্রবাহ, নদীর জল, বালুর সঞ্চয়। তাহলে কোশ্চেন অনের অপশান অনুযায়ী আমরা দেখে নিলাম কি হিমবাহ বলতে আমরা বোঝাই যে তুষার দীর্ঘদিন ধরে জমাট বেঁধে বেঁধে যে শক্ত বিস্তৃত এলাকা তৈরি করে সেটাকে আমরা বলবো কি জমাটবদ্ধ বরফের ধীরগতির প্রবাহ। অপশান অনুযায়ী বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ক্লিয়ার হলো? তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো কোশ্চেন নাম্বার 2 রয়েছে কি হিমবাহ প্রধানত কোন অঞ্চলে গঠিত হয়? হিমবাহ কি যেখানে বরফ জমাট বাঁধতে সুবিধা হবে, তাই না? এই যে আমরা পড়েছি যে পাহাড়ের যত উপরে যাওয়া যায় তত কি হয়, মাইনাসে চলে যায় তাপমাত্রা, তাই না? -2, আমি এখানে ফর এক্সাম্পল লিখে রাখলাম -2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম চলে যায়। তাহলে যেই অঞ্চলটায় বরফ জমতে সুবিধা হবে সেখানেই হিমবাহ তৈরি হবে, তাই না? তাহলে আমরা অপশনগুলো দেখে নেব। দেখো, উষ্ণ অঞ্চলে নো, মরুভূমিতে কখনোই না, তাহলে কি উচ্চ পার্বত্য মেরু অঞ্চলে, আর অপশন ডিতে রয়েছে দেখো সমতল ভূমি। তাহলে আমাদের অপশন অনুযায়ী রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, উচ্চ পার্বত্য যেখানে তাপমাত্রা খুবই কম হবে, মেরু অঞ্চলে পোলার এরিয়া, যেখানে পোল এরিয়া অর্থাৎ এই যে পৃথিবীর উত্তর মেরু আর কি দক্ষিণ মেরু, তাই না? এইখানটায় উষ্ণতা অত্যাধিক কম থাকে, যার ফলে এই অঞ্চলে কি হয় হিমবাহ গঠিত হতে সুবিধাজনক হয়। অপশান অনুযায়ী তাহলে হয়ে যাবে উচ্চ পার্বত্য অঞ্চলে একটা আর মেরু অঞ্চলে। বোঝা গেল? তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো কোশ্চেন নাম্বার 3তে কি বলেছে, উপত্যকা হিমবাহ বা ভ্যালি গ্লেশিয়ার কোথায় দেখা যায়? ভ্যালি গ্লেশিয়ার কোথায় দেখা যায়? 1, সমুদ্র তটে। মোটেই না, সমুদ্র তটে তো হিমালয় দেখাই যাবে না, অর্থাৎ হিমবাহ দেখাই যাবে না। দেখা যাবে কোথায়? মরুভূমিতে? কখনোই হতে পারে না, যেহেতু মরুভূমিতে কি অত্যাধিক উষ্ণতা থাকে যার জন্য বরফ জমাট বাঁধবেই না। আরেকটা কি পাহাড়ি উপত্যকায়, পাহাড়ি উপত্যকায় এটা হতে পারে। আমরা দেখি লাস্ট অপশন সমতল ভূমিতে। আমরা দেখেছি উপত্যকা হিমবাহ কোথায় তৈরি হবে? পাহাড়ি অঞ্চলে যেখানে তাপমাত্রা কম থাকবে। এটি কি হয়, এই যে সরু সরু উপত্যকা তৈরি করে, এই যে, তাই না? তাহলে আমরা ভ্যালি গ্লেশিয়ার কোথায় দেখতে পাবো? অপশন অনুযায়ী অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পাহাড়ি উপত্যকাতে বরফ তুষার জমা হতে হতে সেটা জমাটবদ্ধ ভাবে কি তৈরি করে? ভ্যালি গ্লেশিয়ার। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেনে যাই। দেখো কোশ্চেন নাম্বার কি বলেছে, কোশ্চেন নাম্বার 4, মহাদেশীয় হিমবাহ কন্টিনেন্টাল গ্লেশিয়ার কোথায় পাওয়া যায়? কন্টিনেন্টাল গ্লেশিয়ার আমরা কোথায় পাবো? এখানে কোশ্চেন অনুযায়ী অপশানগুলো দেখে নাও। ভারতে, আফ্রিকায়, আন্টার্কটিকায়, জাপানে। এখানে আমরা কি বলেছি? কন্টিনেন্টাল গ্লেশিয়ার অর্থাৎ মহাদেশীয় হিমবাহ আমরা কোথায় দেখতে পাবো? মহাদেশীয় হিমবাহ কি হয়, এই কন্টিনেন্টাল হিমবাহটা এতটাই প্রশস্ত এতটাই বড় হয় যে পুরো একটা মহাদেশকে ঢেকে রাখতে পারে, বুঝলে?
যে তাহলে এই যে মহাদেশকে ঢেকে রাখার মতো এবং সুবিস্তৃত এই যে সুবিশাল যে এরিয়া জুড়ে কি হয়, হিমবাহটা তৈরি হয়। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই যে এই যে যে সুবিশাল একটা হিমবাহ তৈরি হয়েছে, এটা একমাত্র কোথায় দেখা যায়, পোড়াল তোমার পোল অঞ্চলে, অর্থাৎ মেরু অঞ্চলে। মেরু অঞ্চলের আমাদের মহাদেশ কি রয়েছে, আন্টার্কটিকা, তাই না? অপশন অনুযায়ী সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ক্লিয়ার হলো? তারপরে কোশ্চেন নাম্বার 5-এ চলে যাব। দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 5, আইস শিট বলতে কি বোঝায়? আইস শিটটাও আমরা ওই যে ভ্যালি গ্লেশিয়ারের মতো কি হবে, অনেকটা সুবিশাল এরিয়া জুড়ে কি করে, আইস শিটটা সুবিশাল এরিয়া জুড়ে বিস্তৃত হয়, যার জন্য একটা শিটের মতো অর্থাৎ একটা স্তরের মতো পড়ে সুবিশাল এরিয়া জুড়ে। তখন যখন ওই হিমবাহ বা এই যে তুষার জমে জমে বিশাল ভূখণ্ড জুড়ে একটা প্রস্তর প্রস্তর বা আচ্ছাদনের মতো তৈরি করবে বা একটা স্তরের মতো তৈরি করবে, তখন আমরা সেটাকে বলবো আইস শিট। তাহলে আইস শিট বলতে কি বোঝায়? বিশাল, অপশন অনুযায়ী দেখো, ছোট বরফের স্তর, বি বিশাল মহাদেশীয় বরফের স্তর, সি নদী, ডি বালুর স্তর। তাহলে আমরা কি দেখলাম, আইস শিট মানে বিশাল মহাদেশীয় বরফ স্তর। অপশন অনুযায়ী বি হয়ে যাবে আমাদের রাইট আনসার, বিশাল মহাদেশীয় স্তর। তারপরে নেক্সট কোশ্চেনে আমরা যাই। দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, আইস ক্যাপ। এটা মনে রাখবে, আইস ক্যাপ এই যে সুবিশাল যে আইস শিট, তাই না? এই আইস শিটের মধ্যে ছোট, তুলনামূলক ছোট যে এই যে ডিবি আকারে যে বরফের চাইগুলো তৈরি হয়েছে, এগুলোকে আমরা বলবো কি, এগুলোকে বলবো আইস ক্যাপ, অর্থাৎ টুপির মতো। পাহাড়ি অঞ্চলের পাহাড়ের মাথার অর্থাৎ যে কি হবে, গোলাকার স্তরে, এই যে গোলাকার স্তরে কি করবে, যে বরফটা জমা হবে, যে হিমবাহ গঠিত হবে, সেটাকে আমরা বলবো আইস ক্যাপ। এইবার আমরা অপশানে দেখে নিই যে বৃহৎ বরফের স্তর, আইস ক্যাপ মানে কি বৃহৎ বরফের স্তর, ছোট গোলাকার বরফের স্তর, নদী, পাহাড়। তাহলে আমরা বলেছি যে আইস শিটটা কি হয়, অনেকটা অঞ্চল জুড়ে থাকে, আর আইস ক্যাপটা আইস শিটের ওপরে একটি ছোট, তুলনামূলক ছোট অঞ্চল জুড়ে অবস্থান করে, তার জন্য আমরা সেটাকে বলবো আইস ক্যাপ। অপশন অনুযায়ী আমাদের বি হয়ে যাবে রাইট আনসার, ছোট গোলাকার বরফ স্তর। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেনে যাই, চলো দেখো। কোশ্চেন নাম্বার বলেছে 7, হিমবাহ গতি কেমন? হিমবাহর যে গতিটা সেটা কেমন? এই যে হিমবাহ এখান থেকে সরে 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 এই পর্যন্ত যে আসছে, বা কোনো পাহাড়ের ঢাল বরাবর হিমবাহ, এই যে পাহাড়ের ঢাল বরাবর এখানে যে হিমবাহটা আসছে, সেটা ধীর গতিতে হয় নাকি কি হয়, পাহাড়ের এই যে ঢাল, এটা যে হিমবাহর যে চলন, সেটা কি ধীর গতি সম্পন্ন নাকি দ্রুত গতি সম্পন্ন? তাহলে অপশানে দেখো, খুব দ্রুত, খুব ধীর, খুব স্থির, অনিয়মিত। তাহলে অপশান অনুযায়ী আমাদের, আমরা জানি যে হিমবাহ কি হয়, খুব ধীরে ধীরে তৈরি হয়, সেটা অনেক ধীরে ধীরে প্রবাহিত হয়, বহুদিন ধরে তুষার জমাট বেঁধে হিমবাহটা তৈরি হয়। এইবার ওই পাহাড়ি অঞ্চলের ঢাল বেয়ে যখন হিমবাহটা নামে, সেটাও দীর্ঘকাল ধরে ধরে ধীর গতিতে সেটা সম্পূর্ণ হয়ে থাকে। অপশান অনুযায়ী বি আমাদের হয়ে যাবে কি রাইট আনসার। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, যে হিমবাহ গঠনের প্রধান উৎস কি? হিমবাহ গঠনের প্রধান উৎস কি? এই যে যে স্নোফল হয় না, তুষারপাত হয়, এই তুষারপাতে যে বরফগুলো হয়, সেগুলো দীর্ঘদিন ধরে একটু একটু করে জমাট বেঁধে বেঁধে তারপরে কি হয়, এই যে এত বড়
এত বড় হিমবাহটা তৈরি হয়। এই যে স্নোফলগুলো হয়, এইগুলোই জমাট বেঁধে বেঁধে দীর্ঘদিন ধরে জমাট বাঁধতে থাকতে থাকতেই তো হিমবাহটা তৈরি হয়। তাহলে অপশান অনুযায়ী আমরা দেখব কি রয়েছে, বৃষ্টি, তুষার, বায়ু আর বালু। তাহলে অপশানে আমাদের বি হয়ে যাবে রাইট আনসার। তুষার জমাট বেঁধে হিমবাহ গঠনের প্রধান উৎস হলো তুষার। নেক্সট চলো দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 9, নিম্নলিখিত কোনটি হিমবাহর প্রকার? কোনটি হিমবাহর প্রকার? এই যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে হিমবাহর প্রকার কোনগুলি? এ নদী, বায়ু, মাউন্টেন গ্লেশিয়ার, মরুভূমি। তাহলে কোনটা হবে? আমাদের অপশন অনুযায়ী হয়ে যাবে, এই যে ছবিতে দেখো নদী, নদী কি হিমবাহ? না। এই যে বায়ু, অর্থাৎ মরুভূমিতে কি হয়? বায়ু। তারপরে কি মাউন্ট গ্লেশিয়ার, এই যে মাউন্ট গ্লেশিয়ার গুলো তৈরি হয়েছে, এইগুলো হিমবাহের প্রকার হবে, তাই না? ডিতে রয়েছে মরুভূমি, মরুভূমি কখনোই হিমবাহের উদাহরণ হবে না। তাহলে আমাদের অপশন অনুযায়ী সি হয়ে যাবে রাইট আনসার, মাউন্ট গ্লেশিয়ার হিমবাহের একটা প্রকার। অপশন নাম্বার, এইবার কোশ্চেন নাম্বার 10-এ চলে যাব, দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 10, হিমবাহ কোন শক্তির প্রভাবে চলে? চলে, তাই না? কোন শক্তির প্রভাবে চলে? আমরা জানি যে পাহাড়ের ঢাল বরাবর কোন শক্তি কাজ করে? কি না, মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে। এই যে পদার্থের অপসরণ, এটা অনলি মাধ্যাকর্ষণ শক্তির ফলেই হয়ে থাকে। আর প্রধান ভূমিকায় হিসেবে কাজ করে কি? মাধ্যাকর্ষণ শক্তি। আর নদী, জলবায়ু এগুলি মুখ্য ভূমিকা, তাই না? গৌণ ভূমিকা কাজ করে। তাহলে অপশান অনুযায়ী দেখো এতে রয়েছে বায়ু, জল, মাধ্যাকর্ষণ আর তাপ। তাহলে অপশানের মধ্যে সি হয়ে যাবে রাইট আনসার, মাধ্যাকর্ষণ শক্তি হিমবাহ প্রভাবের বা হিমবাহের চলনের প্রধান শক্তি। চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। দেখো কোশ্চেন নাম্বার 11, এটা আসলে হিমবাহর ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ প্লাঙ্কিং, ঠিক আছে? এবার আমরা কিছু দেখব যে হিমবাহর ক্ষয়ের ফলে এই যে যে পাহাড়ের ঢাল বরাবর যে তোমার শিলার, পাহাড়ের ঢাল বরাবর অনেক শিলা অবস্থান করে, সেগুলোর উপর দিয়ে যখন বরফের ওই যে হিমবাহটা ফ্লো করছে, তখন কি করে, ওই যে যে শিলার উপরে ঘর্ষণ বল দ্বারা কিছু শিলা অপসারণ করে, এর ফলে কিছু ভূমিরূপ তৈরি হয়। সেগুলো আমরা দেখে নেব। চলো দেখো প্লাঙ্কিং বলতে কি বোঝায়। প্লাঙ্কিং বলতে কি বোঝায়, এই যে যে বরফের বরফগুলো পাথরটাকে তুলে নেয়, এটাই হলো প্লাঙ্কিং। দেখো এই যে বরফের মধ্যে এই যে পাথরের চাইটা আটকে গেছে, এটা যখন নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে তখন এই বরফের এই যে পাথরের চাইগুলোকেও ঘর্ষণ বল দ্বারা ওর নিচে বা এই যে যে আটকে যাওয়ার যে ঘটনাটা, এটার ফলেই কি হয়, প্লাঙ্কিং তৈরি হয়। অর্থাৎ প্লাঙ্কিং বলতে আমরা বুঝি কি, যে বরফের সঙ্গে শিলার খণ্ড আটকে যাওয়া। বোঝা গেল? তাহলে এই যে অপশন অনুযায়ী সঞ্চয়, প্লাঙ্কিং বলতে সঞ্চয় বুঝি, বি তুলে নেওয়া, বায়ু প্রবাহ, জল প্রবাহ। তাহলে এই যে বরফের সাথে শিলা আটকে গিয়ে যে তুলে নেওয়ার ঘটনাটা, এটাকেই আমরা বলি প্লাঙ্কিং। অপশন অনুযায়ী বি হয়ে যাবে আমাদের কি রাইট আনসার। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 12। চলো কোশ্চেন নাম্বার 12 দেখো কি বলেছে, অ্যাব্রেশন বলতে কি বোঝো? তাই না? অপশন অনুযায়ী বলে রাখি, অ্যাব্রেশন হলো একটি হিমবাহর ক্ষয়জাত প্রক্রিয়া, প্রক্রিয়ার ফলে যে ভূমিরূপ গঠিত হয়। ঠিক আছে, অ্যাব্রেশন হলো ভূমিরূপ ক্ষয়ের একটা, যে হিমবাহের যে ক্ষয়ের একটা প্রক্রিয়াকে আমরা বলি অ্যাব্রেশন। তো অপশন অনুযায়ী সঞ্চয়, ক্ষয়, বৃষ্টি, তাপ। তাহলে
অপশন অনুযায়ী ক্ষয় আমাদের বি রয়েছে, বি হয়ে যাবে রাইট অ্যান্সার ক্ষয়। অ্যাব্রেশন বলতে আমরা ক্ষয়কে বুঝি। তারপরে নেক্সট দেখো 13, যে শার্ক কি ধরনের ভূমিরূপ? শার্ক কি ধরনের ভূমিরূপ? একটু ছবির দিকে খেয়াল করো। এই যে হিমবাহের এই যে চলনের ফলে কি হচ্ছে, হিমবাহর যে তলদেশে পাহাড়ের গায়ে যে অর্ধবৃত্তাকার অববাহিকার সৃষ্টি হচ্ছে সেটা কি হয়, সেটাই হলো শার্ক। ঠিক আছে, যে অর্ধবৃত্তাকার এই যে চলনের ফলে অর্ধবৃত্তাকার যে কি হচ্ছে, অর্ধবৃত্তাকার যে গোলাকার অববাহিকার সৃষ্টি হচ্ছে সেটাকেই আমরা বলে থাকি শার্ক। অপশানের দিকে খেয়াল করো এবার। অপশান এতে রয়েছে সমতল, অর্ধবৃত্তাকার অববাহিকা, নদী, মরুভূমি। তাহলে অপশন অনুসারে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্ধবৃত্তাকার অববাহিকা। ক্লিয়ার হলো? এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14-এ রয়েছে দেখো এরিট কি? এরিটটাও একটু বলে নি, যে এই যে পাহাড়ি অঞ্চলের যে ক্ষয় হচ্ছে পরপর যে এই একটা সার্ক তৈরি হলো, এর পাশে আরেকটা সার্ক হলো, এই যে যে খাড়া অঞ্চলটা থাকছে এর পাশে আর একটা এইরকম গোলাকৃতি অর্ধবৃত্তাকার তৈরি হলো, এই যে যে খাড়া অংশগুলো থাকছে এইগুলোকেই আমরা বলি কি এরিট, তাই না? এটি হলো সরু ধারালো শৃঙ্গ। ঠিক আছে, এই যে সরু যে ধারালো শৃঙ্গগুলো তৈরি হচ্ছে, সাইডগুলো তৈরি হচ্ছে, এই জায়গাটা তো গর্ত হয়ে যাচ্ছে, তাই না? আর এই যে যে সরু ধারালো পাহাড়ের ঢালের সরু ধারালো অংশ তৈরি হচ্ছে এটাকেই আমরা বলবো কি এরিট। তো দেখো এরিট প্রশস্ত পাহাড়, নাকি সরু ধারালো শৃঙ্গ, নাকি নদী, নাকি সমতল? তাহলে এরিটটা আসলে তৈরি হয় হিমবাহের ক্ষয়ের ফলে যে পাহাড়ের যে সরু খাড়া তৈরি হয় সেটাকে আমরা বলবো এরিট। অপশন অনুযায়ী বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। তো কোশ্চেন নাম্বার 15-এ আমরা চলে যাই। দেখো কি বলেছে কোশ্চেন নাম্বার 15, ইউ আকৃতির উপত্যকা কার দ্বারা গঠিত? ইউ আকৃতি উপত্যকা কার দ্বারা গঠিত হয়? একটুখানি খেয়াল করো এই ছবিটার দিকে, যে কি করছে ভি উপত্যকা, ফার্স্টে কি হয় হিমবাহ ক্ষয়ের ফলে ভি উপত্যকা তৈরি করে, তাই না? এইটা অধিক ক্ষয়ের ফলে আরো ক্ষয়ের ফলে কি হয় ক্রমশ ইউ আকৃতির হয়ে যায়। তাহলে আমাদের ইউ আকৃতি উপত্যকা কার দ্বারা গঠিত হবে? অপশন এতে দেখো নদী, হিমবাহ, বায়ু না বৃষ্টি। তাহলে অপশন অনুযায়ী আমাদের বি হয়ে যাবে রাইট আনসার হিমবাহ। তো কোশ্চেন আমরা টোটাল 15টা কোশ্চেন এখানে এমসিকিউ দেখলাম। তো তোমরা ক্লাসটা কেমন লাগলো জানাবে, আর কোশ্চেনের আনসার করার চেষ্টা করবে। যখন আমি কোশ্চেনগুলো দেখাই তখন তোমরা তোমাদের আনসারগুলো কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে। তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো টপিকের এমসিকিউ নিয়ে। তো চলো ক্লাস এখানেই শেষ করি।